আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কেন পদত্যাগ করছেন চট্টগ্রামের আদালতে নিহত সাইফুল ইসলাম আলিফের তদন্ত কমিটির সদস্যরা? হাসিনাকে উৎখাত করে ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার বাংলাদেশ। নিজেদের ছোড়া গুলিতে লোহিত সাগরে যুদ্ধবিমান ভূপাতিত হল যুক্তরাষ্ট্রের। এবার বিস্তারিত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে জেলা বারের তদন্ত কমিটির সবাই পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র কয়েকদিন আগেই জমা দিলেও গত শনিবার জানাজানি হয়। সাবেক পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সাত্তার ৫ সদস্যের ওই কমিটির প্রধান ছিলেন। জানা গেছে, গত বৃহস্পতিবার তিনি সমিতির সভাপতির কাছে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন। এর দুদিন আগে কমিটির ৪ সদস্য পদত্যাগপত্র জমা দেন। আইনজীবী মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবী আলিফ হত্যার ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। ঘটনার সঙ্গে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসন ও আদালতের কর্মকর্তারাও সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এই ঘটনায় ৬টি মামলা হয়েছে। মামলাগুলো পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা তদন্ত করছে। আইনজীবীরা যদি ঘটনাটির তদন্ত করে তাহলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। তিনি বলেন, পুলিশের মাইক দিয়ে প্রিজন ভ্যানে থাকা অবস্থায় চিন্ময় বক্তব্য দিয়েছিলেন। ১ ঘন্টার মধ্যে মামলার নকল নেওয়ার ঘটনাও ঘটেছে। এমন অবস্থায় এই ঘটনা সাধারণ কেউ তদন্ত করলে হবে বলে মনে করছি না। একজন জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক দিয়ে আলোচিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এ কারণে আমি নিজেই এই তদন্ত কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে আবেদন করছি। গত ২৬ নভেম্বর চট্টগ্রামের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরের ঘটনা, জেলা বারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সবাই পদত্যাগ করেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় ২৯ নভেম্বর নিহত আইনজীবী সাইফুলের বাবা ৩১ জনের নামে উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। একই দিন আলিফের ভাই বাদী হয়ে ভাঙচুর ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা, কাজে বাধা, আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা, ককটেল বিস্ফোরণের আরও ৪টি মামলা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে ৩টি মামলা করেছে। সব মামলায় গ্রেপ্তার আছে ৪০ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত থাকার অভিযোগে ১১ জন গ্রেপ্তার রয়েছেন। প্রতি বছরের ডিসেম্বরে দ্য ইকোনমিস্ট কান্ট্রি অব দ্য ইয়ার হিসেবে একটি দেশের নাম ঘোষণা করে। সেক্ষেত্রে দেশটিকে ওই বছর উল্লেখযোগ্য অগ্রগতির ছাপ রাখতে হয়। সেই ফল অনুযায়ী ২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ। সংক্ষিপ্ত তালিকায় আরও ছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। এসব দেশকে পেছনে ফেলে শীর্ষে উঠল বাংলাদেশ। বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসেবে নয়, সেরা দেশ বেছে নেওয়া হয় আগের ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে। চূড়ান্ত সিদ্ধান্ত আসে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে গভীর আলোচনার পর। এতে বাংলাদেশ বিজয়ী হিসেবে উঠে আসে এবং সিরিয়া রানার আপ হিসেবে মনোনীত হয়। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বাংলাদেশকে বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত করার পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আগস্টে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান। শেখ হাসিনা তার শাসনামলের নির্বাচনে কারচুপির আশ্রয় নেন। তিনি বিরোধীদের কারাগারে পাঠানো এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন। তার শাসনামলে ব্যাপক অর্থ আত্মসাৎ হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার পরিবর্তনের সময় প্রায়ই প্রতিশোধমূলক সহিংসতা দেখা যায়, তবে সাম্প্রতিক পরিবর্তন আশাব্যঞ্জক। শেখ হাসিনার শাসনের অবসানের পর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজে সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। এছাড়া ২০২৫ সালে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং নির্বাচন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশটিকে প্রথমে আদালতের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দিতে হবে। এগুলো সহজ কাজ নয়, তবে বাংলাদেশকে বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত করা হয়েছে, যা আরও উদার সরকার গঠনের পথে অগ্রসর হচ্ছে। আগামী দিনের দিকে লক্ষ্য রেখে প্রতিবেদনে বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা তুলে ধরা হয়েছে, যার মধ্যে অন্যতম ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং ২০২৫ সালের নির্বাচনের জন্য একটি বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করা। ২০২৫ সালে বাংলাদেশকে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে এবং নির্বাচনের সময় নির্ধারণ করতে হবে। প্রথমে নিশ্চিত করতে হবে যে আদালতগুলো নিরপেক্ষ এবং বিরোধী দলগুলোকে সংগঠিত করার জন্য সময় দেওয়া হচ্ছে। এসব কিছুই সহজ হবে না, কিন্তু একজন স্বৈরাচারী শাসককে উৎখাত করে এবং আরও একটি উদার সরকারের দিকে অগ্রসর হওয়ার জন্য বাংলাদেশ আমাদের কান্ট্রি অব দ্য ইয়ারের স্বীকৃতি পাচ্ছে। ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে। তবে এই ঘটনায় বিধ্বস্ত বিমানের 2 পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, লোহিত সাগরের আকাশে দৃশ্যত ফ্রেন্ডলি ফায়ারে আমেরিকান একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান FA-18 হর্নেটের উভয় পাইলটই নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। শনিবার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ডো ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোর দাবি করার পরপরই লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, লোহিত সাগরের আকাশে হুতিদের একাধিক ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে লোহিত সাগরে ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন রণতরী USS গেটিসবার্গ থেকে ভুলক্রমে ছোড়া গাইডেড ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর একটি FA-18 যুদ্ধবিমানে আঘাত এনেছে। ভূপাতিত যুদ্ধবিমানটি আরেক রণতরী USS হ্যারি এস ট্রুম্যানের ক্রুরা পরিচালনা করছিলেন। ভূপাতিত যুদ্ধবিমানটি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের অংশ নিয়েছিল কিনা তা পরিষ্কার নয়। এর আগে সেন্ট্রাল কমান্ড বলেছিল, হুথিদের কর্মকাণ্ডকে ব্যাহত এবং হামলার সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে শনিবার ভোরের দিকে সানায় হামলা করা হয়েছে। দক্ষিণ লোহিত সাগর, বাব আল মান্দেব এবং এডেন উপসাগরের বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজের বিরুদ্ধে হুথিদের হামলার সক্ষমতা হ্রাস করাই ছিল এই হামলার লক্ষ্য। প্রিয় দর্শক, শেষ করছি FOV TV নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।